স্টুডেন্ট, আমি তুষারকান্তি ব্যানার্জি, প্রভাষক পদার্থবিজ্ঞান, পলাশবাড়ি কলেজ, নীলফামারী। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় 6 নম্বর লেকচারে জানব কার্নো ইঞ্জিন, কার্নো চক্র, তাপীয় ইঞ্জিন, হিমায়ক ইঞ্জিন এবং ইঞ্জিনের কর্মদক্ষতা সম্পর্কে। শুরুতেই আমরা বোর্ডে দেখতে পাচ্ছি কার্নো ইঞ্জিন। বিজ্ঞানী সাদে কার্নো এই ইঞ্জিনটির পরিকল্পনা করেন। বাস্তবে এর কোনো ভিত্তি বা রূপ নেই। তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য বিজ্ঞানী সাদে কার্নো সকল দোষ ত্রুটিমুক্ত যে ইঞ্জিনের একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন, এই ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন বলা হয়। অর্থাৎ তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, কিন্তু ইঞ্জিনটির সকল দোষ ত্রুটি মুক্ত থাকবে। এই যে পরিকল্পিত ইঞ্জিনটি, এটি হচ্ছে কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিনের ব্যাখ্যায় বিজ্ঞানী সাদে কার্নো একটি সিলিন্ডার সি নেন। সিলিন্ডারটির দেয়াল কুপরিবাহী পদার্থের তৈরি এবং তার তলদেশ থাকবে সুপরিবাহী পদার্থের তৈরি। সিলিন্ডারের মধ্যে ঘর্ষণহীন একটি কুপরিবাহী পদার্থ তৈরি পিস্টন ওঠানামা করতে পারবে। সিলিন্ডারের অভ্যন্তরে আদর্শ গ্যাস কার্যকারী বস্তু বা পদার্থ হিসেবে ব্যবহার করা হবে। এরপর উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি তাপ উৎস থাকবে, এখানে এম নাম দেওয়া হলাম, যার T1 পরম তাপমাত্রায় স্থির থাকবে। তারপর একটি অন্তরক আসন থাকবে কুপরিবাহী পদার্থের তৈরি। এরপর উচ্চ তাপ ধারণ গ্রহীতা, অর্থাৎ অনেক তাপ শোষণ করতে পারে এ ধরনের একটি আসন থাকবে, এটির নাম হচ্ছে এন। এর তাপমাত্রা T2 পরম তাপমাত্রায় স্থির থাকবে। তো এই কার্নো ইঞ্জিনটি কিভাবে কাজ করবে, তিনি যে ব্যাখ্যাটি দেন যে সিলিন্ডারটিকে প্রথমে উচ্চ তাপ উৎসের মধ্যে স্থাপন করলে এর তাপমাত্রা T1 স্থির রাখার জন্য কার্যকরী পদার্থ তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে। এরপর সিলিন্ডারটিকে অন্তরক আসনের মধ্যে রাখলে সেখানে তাপের কোনো আদান প্রদান ঘটবে না, এজন্য এস অন্তরক আসন হিসেবে ব্যবহার করা হবে। তারপর সেখানে রুদ্রতাপীয় প্রক্রিয়া হবে, আগেরটা ছিল সমুষ্ণ, পরেরটা হবে রুদ্রতাপীয় প্রক্রিয়া। এরপর আবার সিলিন্ডারটিকে তাপ গ্রহীতা উচ্চ তাপ ধারণ ক্ষমতা গ্রহণ করতে পারে এরকম এন পাত্রের মধ্যে যদি আমরা বসাই, তাহলে সেখানে তাপমাত্রা আমাদের T2 স্থির রাখার জন্য সিলিন্ডারটি Q2 পরিমাণ তাপ বর্জন করবে। এভাবেই তিনি মূলত পরিকল্পনা করে ইঞ্জিনটি তৈরি করেন। এরপর আসো আমরা দেখব কার্নো চক্র কি। যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে চক্রের মাধ্যমে একটি নির্দিষ্ট আদর্শ গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রা, আয়তন ও চাপ রেখে সমষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্রতাপীয় সংকোচনের মাধ্যমে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়, অর্থাৎ প্রত্যাবর্তী করা হয়, সেই চক্রকেই বলা হচ্ছে কার্নো চক্র। তাহলে কার্নো চক্রটি কি? যে কার্নো চক্রে কার্যকরী পদার্থকে এটি সমষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্রতাপীয় সংকোচনের মাধ্যমে তাকে পূর্বের অবস্থায় নিয়ে আসা হলে সেই চক্রকে বলা হবে কার্নো চক্র। আমরা এই লেখচিত্রে আয়তন ও চাপের লেখচিত্র দেখানো হয়েছে, যেখানে আয়তনকে এক্স অক্ষ বরাবর এবং চাপকে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করা হলো এবং এ বিন্দুতে একটি আদর্শ কার্যকরী গ্যাস রয়েছে। ধরি তার প্রাথমিক চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1 এবং তাপমাত্রা হচ্ছে T1। এরপর গ্যাসকে আমরা যদি সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলাম, এরপর গ্যাস সমষ্ণ প্রক্রিয়ায় বি অবস্থানে আসলো, যখন তার চাপ হলো P2 এবং আয়তন হলো V2 পরিবর্তিত হলো। এ অবস্থায় তাপমাত্রা T1কে স্থির রাখার জন্য সে তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করল। তারপর এক্ষেত্রে AB
লেগটি হচ্ছে সমুষ্ণ প্রসারণ লেগ নির্দেশ করে। তাহলে এই কার্যকরী গ্যাসকে এ থেকে বিতে যেতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে সে কাজ গৃহীত তাপের সমান হবে। অর্থাৎ কাজ যদি আমাদের W1 ধরি তাহলে W1 সমান Q1। এই গৃহীত তাপ বা W1 কাজ হবে এবি লেগ দ্বারা সৃষ্টি ক্ষেত্রফলের সমান। তাহলে এবি লেগ দ্বারা সৃষ্ট ক্ষেত্রফল কি হবে? এ বি, এই যে দেখো এ বি বি এ, এই ক্ষেত্রফলের সমান হবে। এখন গ্যাসকে আমরা তাপ উৎস থেকে অন্তরক আসনের মধ্যে নিলাম। তাহলে অন্তরক আসনের মধ্যে নেওয়াতে কার্যকরী গ্যাসটি বি থেকে সি অবস্থানে আসলো। তাহলে বিসি অবস্থানটা হচ্ছে অন্তরক আসনের মধ্যে অবস্থিত। তাহলে অন্তরক আসনের মধ্যে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া ঘটবে? এখানে তাপের কোনো গ্রহণ বা বর্জন ঘটবে না। তাই তাপমাত্রা T1 থেকে কমে T2-তে পরিণত হবে এবং আয়তন পরিবর্তিত হয়ে P3 ও V3 হবে। তাহলে বিসি লেগটি রুদ্রতাপীয় প্রসারণের লেগ নির্দেশ করে। তাহলে রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃতকাজকে যদি আমরা W2 দেই তাহলে W2 ইকুয়াল আমরা বিসি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের সমান হবে কৃতকাজ। তাহলে বি বড় হাতের সি ছোট বি এর সমান। এবার অন্তরক থেকে তুলে আমি সিলিন্ডারটিকে যদি উচ্চ তাপ গ্রহণ সম্পূর্ণ আসনের উপর স্থাপন করি তাহলে কি ঘটবে? তাহলে আমাদের এখানে আসার পর আয়তন পরিবর্তিত হয়ে P4 এবং V4 হবে এবং সি থেকে আদর্শ গ্যাসটি ডি বিন্দুতে আসবে। তাহলে এই সিডি হচ্ছে সমুষ্ণ সংকোচন লেগ নির্দেশ করে এবং তাপমাত্রা T2-কে স্থির রাখার জন্য তাপগ্রহীতার এখানে এসে সে Q2 পরিমাণ তাপ বর্জন করবে। এই বর্জিত তাপের জন্য তার যে কৃতকাজ সম্পূর্ণ হয় সেই সম্পূর্ণ কৃতকাজকে যদি আমরা W3 দ্বারা প্রকাশ করি তাহলে W3 হবে বিসি লেগ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের সমান। তাহলে সেটা হবে বিসি না তো সিডি লেগ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের সমান। তাহলে সেটা হবে সিডি মাইনাস হবে সিডি, কারণ এক্ষেত্রে সমুষ্ণ সংকোচন ঘটেছে, সিডি ডি সি ক্ষেত্রফলের সমান। এরপর আমরা আবার উচ্চ তাপ ধারণ ক্ষমতার গ্রহীতা এন থেকে তুলে আবার অন্তরক আসনের মধ্যে স্থাপন করলাম। অন্তরক আসনের মধ্যে স্থাপন করার কারণে তার তাপের গ্রহণ বা বর্জন ঘটবে না। সে ডি থেকে আবার এ বিন্দুতে অবস্থান করলো এবং চাপ P4 থেকে P1 এবং আয়তন V4 থেকে V1-এ পরিবর্তিত হলো। এক্ষেত্রে যেহেতু রুদ্রতাপীয় সংকোচন ঘটে তাই আমাদের তাপমাত্রার পরিবর্তন ঘটবে, T2 থেকে বৃদ্ধি পেয়ে T1-এ পরিণত হবে, কিন্তু তাপের কোনো গ্রহণ বা বর্জন হবে না। তাহলে এই যে ডিএ লেগটি রুদ্রতাপীয় সংকোচন নির্দেশ করে, তাহলে রুদ্রতাপীয় সংকোচনের জন্য সম্পাদিত কাজ হবে ডিএ লেগ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের সমান। সোজা ভাষা, আমরা কঠিনে যাব না। তাহলে ডি এ ডি এই ক্ষেত্রফলের সমান। এখানে রুদ্রতাপীয় সংকোচন ঘটেছে যার কারণে আমরা মাইনাস ঋণাত্মক চিহ্ন। এখন এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটি যে ঘটলো, সম্পূর্ণ প্রক্রিয়ায় সম্পাদিত কৃতকাজ W1 W2 W3 এবং W4, তাহলে গ্যাস দ্বারা সম্পাদিত মোট কৃতকাজ কি হবে? W সমান W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস হচ্ছে W4। যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আমরা যে মূল সমীকরণটি পাবো সেটি আমরা একটু দেখি। এটা একটু মুছে দেই। মূল যে সমীকরণটি পাবো W সমান এ বি বি এ প্লাস বি সি সি বি মাইনাস সি ডি ডি সি মাইনাস হচ্ছে ডি এ ডি, অর্থাৎ এগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মোট কাজ পাবো এ বি সি ডি দ্বারা আবদ্ধ
ক্ষেত্রফলের সমান। এটি হচ্ছে কার্নোট চক্রের বর্ণনা, যে এটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্রতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্রতাপীয় সংকোচন দ্বারা সম্পাদিত কাজ হচ্ছে ABCD দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের সমান। এক্ষেত্রে যেহেতু সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে এবং Q2 পরিমাণ তাপ বর্জন করছে, সুতরাং এই দুটির বিয়োগফলই হচ্ছে কৃত কাজের সমান। এটাই হচ্ছে আমাদের কার্নোট চক্র। এরপর আমরা আলোচনায় যাব তাপীয় ইঞ্জিন। আমরা তাপীয় ইঞ্জিন নিয়ে এখন আলোচনা করব। দেখো যে তাপীয় ইঞ্জিনে একটি উচ্চ তাপ ধারণ উৎস রাখবে, একটা উচ্চ তাপধারক উৎস থাকবে, তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন উৎস থাকবে, একটি নিম্ন তাপগ্রহীতা উৎস থাকবে, যেখানে পরম তাপমাত্রা T1 স্থির থাকবে, এখানে পরম তাপমাত্রা T2 তাপমাত্রায় স্থির থাকবে। ইঞ্জিনটি কি করবে, তাপ উৎস থেকে যদি Q1 পরিমাণ তাপ মনে করো গ্রহণ করলো, এরপর সে বহিস্থ কাজ সম্পূর্ণ করবে। ধরে নিই যে W পরিমাণ বহিস্থ কাজ সম্পূর্ণ করলো এবং বাকি তাপগ্রহীতার মধ্যে বর্জন করবে। ধরে নেই সেই তাপ হচ্ছে Q2। তাহলে এই তাপীয় ইঞ্জিন যদি আমরা ব্যাখ্যা দিই, আমরা সকলেই জানি যে তাপকে কখনোই স্বতঃস্ফূর্তভাবে কাজে রূপান্তরিত করা সম্ভব নয়। এক্ষেত্রে অবশ্যই একটি ইঞ্জিনের প্রয়োজন আছে, যে ইঞ্জিনের সাহায্যে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে বা কৃতকাজে পরিণত করা যায় তাকেই তাপীয় ইঞ্জিন বলে। আমরা তাপীয় ইঞ্জিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। এক্ষেত্রে উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি উৎস থাকবে। এই উৎসের তাপমাত্রা T1 পরম তাপমাত্রায় স্থির থাকবে এবং আরেকটি উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি গ্রহীতা থাকবে নিম্ন তাপ ধারণ ক্ষমতা। এবার আমরা আলোচনা করব তাপীয় ইঞ্জিন। আমরা সকলেই জানি যে তাপীয় ইঞ্জিন। আমরা সকলেই জানি যে তাপশক্তিকে কখনোই কাজে রূপান্তরিত করা যাবে না স্বয়ংসম্পূর্ণভাবে। এবার আমরা আলোচনা করব তাপীয় ইঞ্জিন। আমরা জানি যে তাপ স্বয়ংক্রিয়ভাবে বা স্বতঃস্ফূর্তভাবে কাজে রূপান্তরিত হয় না। এক্ষেত্রে একটি ইঞ্জিনের প্রয়োজন হয়, যে ইঞ্জিনের সাহায্যে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকেই তাপীয় ইঞ্জিন বলা হয়। চিত্রে একটি আমরা তাপীয় ইঞ্জিন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি উৎস থাকবে, যেটি T1 পরম তাপমাত্রায় স্থির। নিচে একটি নিম্ন তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি তাপগ্রহীতা থাকবে, যা T2 পরম তাপমাত্রায় স্থির থাকবে। ইঞ্জিনটি উচ্চ তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে বহিস্থ কাজ সম্পূর্ণ করে বাকি তাপগ্রহীতার মধ্যে ছেড়ে দিবে, অর্থাৎ বর্জিত করবে। ধরি নেই বর্জিত তাপের পরিমাণ হচ্ছে Q2। তাহলে সম্পাদিত কাজ হচ্ছে এই Q1 মাইনাস Q2 এর সমান। এটাই হচ্ছে তাপ ইঞ্জিনের মূল কথা, যে ইঞ্জিনটি তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করবে তা কিছু কাজ সম্পূর্ণ করবে এবং বাকি তাপগ্রহীতার মধ্যে বর্জন করবে। তাহলে সম্পাদিত কাজ হচ্ছে উভয় তাপের বিয়োগফলের সমান। তাপীয় ইঞ্জিনের আমরা যদি দক্ষতা বা ইঞ্জিনের দক্ষতার কথা চিন্তা করি, তাহলে ইঞ্জিনের দক্ষতা কাকে বলে? কোনো ইঞ্জিন যতটুকু কার্য সম্পূর্ণ করে এবং যতটুকু তাপ গ্রহণ করে, এই দুইটির অনুপাতকেই বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। অর্থাৎ একটা ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপের যত অংশ কাজে পরিণত হয়
এই কাজ এবং গৃহীত তাপের অনুপাতকেই বলা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা। ইঞ্জিনের কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইটা ইকুয়াল টু লিখতে পারি সম্পাদিত কাজ এবং গৃহীত তাপ হচ্ছে Q1। তাহলে ডাব্লিউ এর পরিবর্তে লেখা যায় Q1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস Q2 ভাগ Q1। এটা আমরা তাপমাত্রার মাধ্যমে প্রকাশ করতে পারি, যেহেতু Q1 তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1 এবং Q2 তাপগ্রহীতার তাপমাত্রা হচ্ছে T2। অতএব আমরা ইটা সমান 1 মাইনাস T2 ভাগ T1 লিখতে পারি এবং কর্মদক্ষতা সর্বদাই 100% দিয়ে প্রকাশ করা হয়। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতাই 100% হতে পারে না, কারণ ইঞ্জিনটা যতটুকু তাপ গ্রহণ করবে তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে এরকম ইঞ্জিন কখনোই। এখন হিমায়ক ইঞ্জিন নিয়ে কথা বলবো। হিমায়ক ইঞ্জিনটি তাপীয় ইঞ্জিনের সম্পূর্ণ উল্টা, অর্থাৎ হিমায়ক ইঞ্জিন উচ্চ তাপ ধারণ ক্ষমতার উৎস থেকে তাপ গ্রহণ না করে এটি নিম্ন তাপমাত্রার তাপগ্রহীতার উৎস থেকে তাপ গ্রহণ করে এবং বাহ্যিকভাবে কাজ সম্পূর্ণ করে অধিক পরিমাণ তাপ উৎসের মধ্যে ছেড়ে দেয়। অর্থাৎ হিমায়ক ইঞ্জিনের মূল যে বক্তব্য সেটি হচ্ছে যে এটি ক্রমাগত তাপ শোষণের মাধ্যমে উত্তপ্ত বস্তুর তাপমাত্রা হ্রাস করে সেটাকে শীতলভাবে রাখবে। তাহলে মনে করি যে নিম্ন তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন তাপমাত্রার তাপগ্রহীতা উৎস থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ করে বাহ্যিকভাবে ইঞ্জিনের মধ্যে কাজ সম্পূর্ণ করে অধিক পরিমাণ তাপ Q1 উচ্চ তাপ ধারণ ক্ষমতার উৎসের মধ্যে ছেড়ে দেয়। এক্ষেত্রে যে কাজটি সম্পূর্ণ হয় সেই কাজটি আমরা লিখতে পারি W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। আমরা তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে যে কর্মদক্ষতাটি দেখেছিলাম সেটি হচ্ছে কৃত কাজকে আমরা গৃহীত তাপ দিয়ে ভাগ দিয়েছি, কিন্তু হিমায়ক ইঞ্জিনের ক্ষেত্রে যে গুণাঙ্কটি পাই সেটাকে যদি আমরা ফাই দ্বারা প্রকাশ করি তাহলে ফাই হবে যে গৃহীত তাপ, আমি কতটুকু তাপ গ্রহণ করছি Q2, এই গৃহীত তাপকে আমাকে কার্যকরী বা কৃত কাজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে Q1 মাইনাস Q2। তো এটাকে লেখা যায় যে Q2 ভাগ Q1 মাইনাস হচ্ছে 1। এটি হচ্ছে হিমায়ক ইঞ্জিনের গুণাঙ্ক বা সহগ নির্ণয়ের সমীকরণ। হিমায়ক ইঞ্জিনের মূলনীতির উপর ভিত্তি করে রেফ্রিজারেটর কাজ সম্পূর্ণ করে। এখন আমরা জানব এন্ট্রপি কি। এন্ট্রপি বিজ্ঞানী ক্লোসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যবহার করতে দেখেন যে সমুষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের কিছু তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে। ঠিক রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের কোনো কিছু একটা ধর্ম অপরিবর্তিত রয়েছে, এই কোনো কিছুটি হচ্ছে এন্ট্রপি। আমরা বলতে পারি যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে তাকেই এন্ট্রপি বলে। এন্ট্রপি মাধ্যমে সিস্টেমের অণু বা পরমাণুর বিশৃঙ্খলা পরিমাপ করা যায়। এন্ট্রপির সিস্টেমের আদি এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। এন্ট্রপির পরিবর্তনের মাধ্যমেই আমরা অণু এবং পরমাণুর বিশৃঙ্খলা বা শৃঙ্খলা নির্ণয় করতে পারি। ধরি যে টি ধ্রুব তাপমাত্রায় কোনো বস্তু বা সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন ঘটে, অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপের
গ্রহণ বা বর্জন ঘটে, তাহলে সেক্ষেত্রে এন্ট্রপি ডিএস ইকুয়াল লিখতে পারি ডিকিউ ভাগ টি। এটি হচ্ছে এন্ট্রপি নির্ণয় করার সূত্র আর কি। তাহলে আমরা সমতাপীয় প্রক্রিয়ায় কোনো বস্তুর ক্ষুদ্রতি ক্ষুদ্র তাপের পরিবর্তনকে যদি আমরা পরম তাপমাত্রা দিয়ে ভাগ করি, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে মূলত এন্ট্রপি। টি কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এন্ট্রপি ধনাত্মক হবে, মানে এন্ট্রপি বৃদ্ধি পাবে না বৃদ্ধি হ্রাস পাবে। যদি আমাদের কোনো সিস্টেম তাপ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমরা ধনাত্মক বলতে পারি, আর যদি বর্জন করে সেক্ষেত্রে আমরা ঋণাত্মক বলতে পারি। তাহলে তাপ গ্রহণ করলে এন্ট্রপি বৃদ্ধি পায়, তাপ বর্জন করলে এন্ট্রপি হ্রাস পায়। এন্ট্রপির যদি আমরা একক দেখি, দেখো তাপের একক হচ্ছে জুল, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে জুল কেলভিন ইনভার্স 1। এন্ট্রপির যদি আমরা মাত্রা নির্ণয় করতে যাই, তাহলে তাপের মাত্রা কি? তাপের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা। তাহলে এটাকে লেখা যায় এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা মাইনাস 1। এটাই হচ্ছে এন্ট্রপির মাত্রা। এন্ট্রপির কিছু তাৎপর্য আছে, যেমন এটি তাপমাত্রা পরম তাপমাত্রা এবং তাপের অনুপাতের উপর নির্ভর করে। সাধারণত এন্ট্রপি দ্বারা তাপ কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ণয় করা যায়। এন্ট্রপি বৃদ্ধি পেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় অণুগুলোর। এছাড়া আমরা এন্ট্রপির মাধ্যমে আমরা এন্ট্রপি বৃদ্ধি পেয়ে বস্তুর শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থা পরিমাপ করা যাবে। এন্ট্রপি বস্তুর তাপীয় জড়তা নির্দেশ করে, অর্থাৎ তাপ কোন দিক থেকে কোন দিকে সঞ্চালিত হবে সেটা আমরা এন্ট্রপির মাধ্যমে জানতে পারি। এরপর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আমরা নির্ণয় করব। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যদি আমাদের তাপমাত্রা পরিবর্তন হয় সেক্ষেত্রে এন্ট্রপি সমীকরণটি কি হবে? ডিএস ইকুয়াল টু, আমরা তখন ইন্টিগ্রেশন করব যে ডিকিউ ভাগ টি, তাপমাত্রা যদি টি1 থেকে টি2 পরিমাণ পরিবর্তিত হয় তখন এই সমীকরণের সাহায্যে আমরা এন্ট্রপি নির্ণয় করব। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির মনে করো পরিবর্তন। আমরা জানি যে কার্নো চক্র একটি প্রত্যাবর্তী চক্র। তো কার্নো চক্রের মাধ্যমেই যদি এটাকে আমরা বর্ণনা করি, তাহলে ধরি নেই যে এটা এ বি, আমরা আগেই বর্ণনা করছি সি ডি। এটি সমষ্ণ প্রসারণ, এটি রুদ্রতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। তাহলে যে কার্যকারী পদার্থ নিব, এটা চাপ P1, আয়তন হচ্ছে V1, তাপমাত্রা হচ্ছে T1, আর এখানে তার চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2। এই ক্ষেত্রে তার চাপ হচ্ছে P3, আয়তন হচ্ছে V3, এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা পরিবর্তন ঘটে, তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এই ক্ষেত্রে P4 V4 থাকবে। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এবি লেগটি আমাদের প্রথমে আমাদের সমষ্ণ প্রসারণ সম্পূর্ণ হয়। এক্ষেত্রে সিস্টেম বা কার্যকরী পদার্থটি Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। অতএব Q1 পরিমাণ যদি তাপ গ্রহণ করে T1 তাপমাত্রা স্থির রাখে, তাহলে এক্ষেত্রে এন্ট্রপি যদি আমি S1 ধরি, তাহলে S1 সমান Q1 ভাগ T1। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো গ্রহণ বা বর্জন নেই, তাহলে এন্ট্রপির পরিবর্তন কি হবে? S2 ইকুয়াল 0। আমরা জানি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, কারণ তাপের গ্রহণ বা বর্জন নেই। সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে এক্ষেত্রে তাপমাত্রা যেহেতু T1 থেকে কমে T2 হয়, এখানে একটু ভুল লিখছিলাম, এটা T1 হবে। T1 থেকে কমে T2 হয়, এক্ষেত্রে S3 ইকুয়াল আমরা লিখতে পারি
যে সে Q2 পরিমাণ তাপ যদি বর্জন করে, তাহলে Q2 বর্জন হলে আমরা কি জানি, তাপের গ্রহণ হলে প্লাস আর বর্জন হলে মাইনাস, তাহলে T2। এরপর আবার রুদ্রতাপীয়র ক্ষেত্রে যদি আমরা আসি, অর্থাৎ ডি থেকে যদি এতে যাই, তাহলে এক্ষেত্রে আমাদের রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে যেহেতু তাপের কোনো গ্রহণ বা বর্জন হয় নাই, তাই এক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। তাহলে এন্ট্রপির যদি আমরা পরিবর্তন নির্ণয় করি, পরিবর্তন ডিএস ইকুয়াল, তাহলে আমি লিখতে পারি S1 মাইনাস S3, তার মানে Q1 বাই T1 মাইনাস Q2 ভাগ হচ্ছে T2। তাহলে যতটুকু গ্রহণ করলো ততটুকুই আবার কি বর্জন হয়ে যাচ্ছে, তাহলে পরিপূর্ণ মানটা কি হচ্ছে 0। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। এরপর যদি আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি দেখি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপি পরিবর্তন দিলাম আর কি একটু। আচ্ছা, যাই হোক, ধরি নেই যে এটি কার্যকরী পদার্থ T1 পরম তাপমাত্রার উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে এবং T2 পরম তাপমাত্রার তাপগ্রহিতার মধ্যে Q2 পরিমাণ তাপ বর্জন করে। এক্ষেত্রে তাপের ক্ষেত্রে আমরা যে কর্মদক্ষতার যে সমীকরণ পাই, এটা সমান 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1, এটা 1 নম্বর সমীকরণ। তাপমাত্রা অবশ্যই T1 এর মান T2 এর থেকে বেশি। তাপমাত্রা দিয়ে যদি আমরা নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস T2 ভাগ T1, এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এই সত্ত্বে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমরা একটু মুছে দিয়ে লিখতে পারি, যেটা পাই সেটা হচ্ছে যে এটা একটু দেখে নিতে পারি, কার্নোর উপপাদ্য অনুসারে প্রত্যায়গামী ইঞ্জিনের অধিক দক্ষ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইটা ড্যাশ ইটা, তাহলে বা এটার পরিবর্তে আমরা লিখতে 1 মাইনাস T2 ভাগ T1 গুণন 100%, 1 মাইনাস Q2 ভাগ Q1 গুণন 100%। এখান থেকে 100% এবং 1 বাদ দেওয়া যায়, মাইনাসও বাদ দেওয়া যায়, তাহলে T2 ভাগ হচ্ছে T1, Q2 ভাগ হচ্ছে Q1। এখান থেকে লেখা যায় Q2 ভাগ T2 আর T1 Q1 ভাগ হচ্ছে T1। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটা আগের অবস্থানে
যতটুকু তাপ গ্রহণ করছে, আর এটা হচ্ছে বর্জিত অবস্থায়। তাহলে আগের এন্ট্রপি থেকে পরের এন্ট্রপিটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে অপত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সামনের দিন আমরা গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেক